সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ড্রিম ক্যারেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের নিবেদন জে.বি. স্ট্যাম্পারের লেখা দ্য মিডনাইট ফিডিং। টেলিফোনের শব্দে চমকে উঠলাম। আজ বাড়িতে একা আমি। একটা ভূতের গল্প পড়ছিলাম। বাবা মা সিনেমা দেখতে গিয়েছেন। রাত 12টার আগে ফিরবেন না। ফোন বেজেই চলেছে, ধরছি না। জানি বাবা মার ফোন নয়, প্রয়োজন হলে তারা আমার মোবাইলে ফোন করতেন। আজে বাজে কারো ফোন নয় তো। ইদানিং একজন আমাকে খুব জ্বালাচ্ছে। যখন তখন মোবাইলে ফোন করে বলে বেশিরভাগ সময় বন্ধ রাখি। তার পক্ষে আমাদের বাড়ির নাম্বার জোগাড় করা খুব কঠিন কিছু নয়। ধরবো না করেও রিসিভারটা তুলেই ফেললাম। ঝুন ঝুন শব্দটা চাপ সৃষ্টি করেছে নার্ভে। হ্যালো, এক মহিলা কণ্ঠ। চিনতে পারলাম না। খুব দ্রুত কথা বলছেন। বললেন এই মুহূর্তে তার একজন বেবি সিটার খুবই দরকার। খুব জরুরি প্রয়োজনে এক্ষুনি বাইরে যেতে হচ্ছে তাকে। আমি যদি ঘন্টা 3 জন্য তার 7 মাসের বাচ্চাটাকে একটু দেখে রাখি, খুবই কৃতজ্ঞ বোধ করবেন তিনি। জবাব দিতে ইতস্তত করলাম আমি। স্কুলে গরমের ছুটিতে এবারই প্রথম বাইরে যাইনি। সময় কাটাতে প্রতিবেশী এক আন্টির ডে কেয়ারে বেবি সিটিং করছি। সন্দেহ নেই মহিলা ওখান থেকেই জোগাড় করেছে আমার নাম্বার। কিন্তু আমি তো দিনের বেলা কয়েক ঘন্টার জন্য বেবি সিটিং করি। এখন বাজে রাত 8:30। এত রাতে যাওয়া কি ঠিক হবে? আমার কণ্ঠে দ্বিধা লক্ষ্য করে মহিলা চট করে এমন একটা পারিশ্রমিকের প্রস্তাব দিলেন যা ডে কেয়ার সেন্টারের প্রায় আধা মাসের বেতনের সমান। এবার আর দ্বিধা করলাম না। তাছাড়া রাতে কখনো বেবি সিটিং করিনি। এরই মধ্যে একটা অ্যাডভেঞ্চারের গন্ধ আছে। আমি রাজি হয়েছি শুনে মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন 15 মিনিটের মধ্যে আমাদের বাসায় আসছেন আমাকে তুলে নিতে। বাড়ির ঠিকানা তার জানাই আছে। ডে কেয়ার সেন্টারে আমাদের ফোন নাম্বারের সঙ্গে বাড়ির ঠিকানাও লেখা ছিল। বাবাকে ফোন করলাম। মোবাইল অফ। মনে পড়ল সিনেমা হলে ছবি চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখতে হয়। বাবা মা মেট্রো সিনেমা হলে হরর ছবি ভ্যান হেলসিং দেখতে গিয়েছেন। ছবিটি নাকি রমরমা চলছে। সিনেমা দেখতে ভাল লাগে না আমার। আমি কার্টুন ছবি দেখি আর বই পড়ি। বইয়ের মধ্যে নিজের একটা জগৎ সৃষ্টি করে নিয়েছি। বেবি সিটিংয়ের কাজটাও উপভোগ করি। নাদুস নুদুস গাট্টু গুট্টু বাচ্চাগুলোর সঙ্গে খেলা করে ভালোই সময় কেটে যায়। কাটায় 8:45 আমাদের বাড়িতে হাজির হয়ে গেলেন মহিলা। নিজের পরিচয় দিলেন মিসেস বার্লফ বলে। কেনসিংটন স্ট্রিটে থাকেন। হড়বড় করে বললেন হঠাৎ জরুরি একটা বিজনেস ডিনারে যেতে হচ্ছে তাকে। তার স্বামী আগেই চলে গিয়েছে ওখানে। ফোন করে মিসেস বার্লফকে এক্ষুনি যেতে বলেছেন। না গেলেই নয়। এতটুকু বাচ্চাকে ডিনারে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই উপায় না দেখে আমাকে ফোন করেছেন। আমার নাম শুনেছেন মিসেস ক্রিস্টির কাছে। মনে পড়ল একটি সুপার মার্কেটে কর্মরত মিসেস ক্রিস্টি তার 2 বছরের মেয়েটিকে সকালবেলা আমাদের ডে কেয়ার সেন্টারে দিয়ে যান। কাজ শেষে আবার নিয়ে যান। কালো একটা গাড়িতে চড়ে এসেছেন মিসেস বার্লফ। গাড়ি চলতে শুরু করার পর আমার মনে পড়ল মহিলার তরবরানির চোটে তার ফোন নাম্বার কিংবা বাড়ির ঠিকানা কোনো কিছুই বাড়িতে রেখে আসা হয়নি। এমনকি তাড়াহুড়োয় মোবাইল ফোনটাও সঙ্গে আনিনি। মিসেস বার্লফ আশ্বস্ত করলেন আমাকে। বললেন বাবা মা বাসায় ফেরার আগেই নিজে বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন। ডিনার শেষ হওয়া মাত্র নিজের বাসায় চলে আসবেন মিসেস বার্লফ। অ্যাডভেঞ্চারের লোভে বেবি সিটিংয়ের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেলেও এখন কেমন যেন অস্বস্তি লাগছে আমার। বারবার মনে হচ্ছে কাজটা বোধহয় ঠিক করলাম না। বৃষ্টি পড়ছে। শীতল হাওয়া আসছে খোলা জানালা দিয়ে। ঘুম ঘুম ভাব এসে গেল আমার। চটকা ভেঙে গেল মহিলার খসখসে কণ্ঠস্বরে। আমার বাচ্চাটাকে তোমার ভালোই লাগবে, বললেন মিসেস বার্লফ। মাত্র 7 মাস বয়স ওর, কিন্তু এখনই মাথায় ক্ষুরোধার বুদ্ধি। কি নাম ওর? জিজ্ঞাসা করলাম। আপনার বাচ্চা কি জেগে আছে এখনো? না, নিকোলাস ঘুমিয়ে পড়েছে আরো ঘন্টা খানেক আগে।
হাসলেন মিসেস বার্লফ। মহিলার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, ভ্যাম্পায়ারের মতো দেখাচ্ছে। আমি জানলাম মহিলার বাচ্চা রাত 12টায় ঘুম থেকে জেগে ওঠে, তখন তাকে দুধ খাওয়াতে হয়। আপনার ফিরতে ফিরতে রাত 12টা বাজবে নাকি? শঙ্কিত হয়ে প্রশ্ন করলাম। আমি 12টার আগেই ফিরে আসার চেষ্টা করব, বললেন মিসেস বার্লফ। পার্টির ব্যাপার, বোঝই তো। তবে ভয়ের কিছু নেই, আমি নিজে পৌঁছে দিয়ে আসবো তোমাকে বাসায়। অন্ধকার রাত, বৃষ্টির কারণে রাস্তায় লোক চলাচল নেই বললেই চলে। মাঝে মাঝে একটা দুটো গাড়ি সাত করে আমাদের গাড়িটিকে পাশ কাটিয়ে যাচ্ছে, মুখে হেডলাইটের জোরালো আলো ফেলে। কেনসিংটন স্ট্রিটে ঢুকলো কালো গাড়িটা। মহিলা ভালোই ড্রাইভ করেন। মেইন রোড ধরে বেশ খানিকটা এগিয়ে বামে মোড় নিলেন, ঢুকে পড়লেন লম্বা আঁকাবাঁকা একটা গলিতে। আমি জায়গাটা চেনার চেষ্টা করলাম। ইলেকট্রিসিটি নেই, অন্ধকারে বোঝা যাচ্ছে না কিছু। হঠাৎ আরেকটা মোড় ঘুরলেন মিসেস বার্লফ। প্রকাণ্ড পুরনো একটা বাড়ির সামনে এসে ব্রেক কষলেন। প্রকৃতি ফর্সা কোলে ঝিলুক দিল বিদ্যুৎ। সোনালি আলোতে বাড়িটির পেছনে একটা মাঠ দেখতে পেলাম। তারপরে জঙ্গল। জঙ্গল? নিউ ইয়র্ক শহরে জঙ্গল? এ কোথায় এসেছি আমি? গা ছমছম করে উঠল। আশেপাশে কোথাও বাতি না জ্বললেও দোতলা বিশাল বাড়িটিতে আলো দেখতে পেলাম। নিশ্চয়ই জেনারেটর চলছে। বাড়ির সামনে পুরনো আমলের দুটো গ্যাস ল্যাম্প জ্বলছে, মাটিতে অদ্ভুত ছায়া ফেলেছে। বাড়িটি ধূসর রং করা, জানালায় হলুদ রং, ছাদটা ঢালু। পুরো বাড়িটাতে কেমন ভীতিকর একটা ব্যাপার রয়েছে। আমার পেটের ভেতরটা শিরশির করছে। আবারও মনে হলো ভুল করে ফেলেছি, এখানে আসা আমার মোটেও উচিত হয়নি। আমার দিকের গাড়ির দরজা খুলে গেল। মিসেস বার্লফ দাঁড়িয়ে আছেন, চেহারায় অধৈর্য ভাব। নেমে এসো, বললেন তিনি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমার স্বামী রাগ করবেন। মহিলার কণ্ঠে কর্তৃত্বের সুর স্পষ্ট। আমি নামতে চাই না, কথাটা বলার সাহস খুঁজে পেলাম না। দরজা খুলে নেমে পড়লাম। মহিলার পেছনে পেছনে এগোলাম সদর দরজার দিকে। ভারী সেগুন কাঠের দরজা। বড় কালো একটা চাবি বের করলেন তিনি। তালায় ঢুকিয়ে মোচড় দিলেন। ক্লিক শব্দে খুলে গেল তালা। একটা সরু হল ঘরে ঢুকলাম আমি। দেয়ালের কুলুঙ্গিতে মিটমিট করে জ্বলছে মোম। কালো আর লাল ব্রোকেট পেপারে মোড়া দেওয়ালে ভৌতিক ছায়া ফেলেছে। মাথার উপর একটা ঝাড়বাতি জ্বালিয়ে দিলেন মিসেস বার্লফ। আমার শুকনো চেহারা লক্ষ্য করলেন। তোমাকে চিন্তিত দেখাচ্ছে, হাসলেন তিনি। এখানে ভয়ের কিছু নেই, নিকোলাসের ঘর দোতলায়। রান্নাঘরেরটা বাড়ির পেছনে। লাইব্রেরি আছে, সময় কাটাতে বই পড়তে পারো। তুমি বসো, আমি নিকোলাসকে একটু দেখে আসি। মহিলা দোতলায় উঠে গেলেন। একটু পরে নেমে এলেন। নিকোলাস ঘুমোচ্ছে। আমার ফিরতে যদি দেরি হয়ে যায় ওকে কিন্তু খেতে দিতে ভুলে যেও না। আর হ্যাঁ, একটা কথা ভুলেও করবে না, ওর ঘরে জানালার পর্দা কোনোভাবেই খুলবে না। তড়িঘড়ি করে চলে গেলেন মিসেস বার্লফ। আমাকে গুড বাই বলার সুযোগও দিলেন না। মোটর গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ শুনলাম। গর্জন তুলে চলে গেল কালো গাড়ি। হঠাৎ উপলব্ধি করলাম এ অদ্ভুত বাড়িতে আমি সম্পূর্ণ একা। সামনের দরজায় দ্রুত গেলাম, লাগিয়ে দিলাম ছিটকিনি। সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। বাচ্চাটার ঘরে যাব। সিঁড়ি বেয়ে উঠছি, ধুকপুক শুরু হয়ে গেল বুকে। সামনের হলঘরটা ছায়াময় অন্ধকার। পুরো বাড়িটাকে আমার হরর সিনেমার ভৌতিক বাড়িগুলোর মতো মনে হচ্ছে। হলঘরের শেষ মাথায় চলে এলাম। একটা দরজা দেখতে পেলাম, ভেজানো। ধাক্কা মেরে খুলে ফেললাম, উকি দিলাম। লাল ডিম লাইট জ্বলছে ঘরে। লম্বা কাঠের একটা দোলনা দেখতে পেলাম। নিঃশব্দে ওদিকে হেঁটে গেলাম। ভেতরে দেখলাম ভারী সুন্দর একটা বাচ্চা শুয়ে আছে, মুখখানা আমার দিকে ফেরানো, এক মাথা ঘন কালো চুল। আগমন টের পেয়েই কিনা কে জানে, চোখ মেলে চাইল নিকোলাস। ঝাড়া 1 মিনিট তাকিয়ে রইল আমার দিকে সম্মোহিতের মতো। আমিও কেমন যেন সম্মোহন নিয়ে বাচ্চাটার দিকে চেয়ে রইলাম। চোখ বুঝল নিকোলাস।
ঘুমিয়ে পড়ল আবার। মিষ্টি নিষ্পাপ মুখে স্মিত হাসি। মিসেস বার্লফের শতাব্দী প্রাচীন বাড়িটি আমার বুকে কাঁপন ধরিয়ে দিলেও বাচ্চাটাকে আমার খুবই ভালো লেগেছে। লাইব্রেরি ঘরটা কোন দিকে দেখিয়ে দিয়েছেন মিসেস বার্লফ। ওই ঘরে ঢুকলাম আমি। ঘরটা কালো কাঠের প্যানেলিং দিয়ে তৈরি। বড় বড় পিঠ উঁচু চেয়ার আর এক জোড়া কালো চামড়ার কাউচ চোখে পড়ল। চেয়ারের পাশে একটা বাতি। বাতি জ্বালিয়ে চেয়ারে বসলাম। বাতির আলোয় ঘরের অন্ধকার দূর হলো, তবে বই পড়া যাবে। লাইব্রেরি ঘরে কয়েকটা কালো কাঠের আলমারি রয়েছে, তাতে প্রায় সবই ঢাউস সাইজের ইংরেজি বই। বাতির আলোয় দুই একটা বইয়ের নাম পড়তে পারলাম। ব্ল্যাক ম্যাজিক আর উইচক্রাফটের ওপরে লেখা। সঙ্গে একটা হরর বই তো আছেই, তাই ওদিকে আর নজর না দিলাম। নিজের আনা ভৌতিক গল্প সংকলনে মনোনিবেশ করলাম। কড়কড় শব্দে বাজ পড়ল কোথাও। বুকের রক্ত ছলকে উঠল আমার। পরমুহূর্তে বিদ্যুতের আলো ঝলসে দিল ঘর। চেয়ার ছেড়ে উঠলাম। হেঁটে গেলাম লাল পর্দা ফেলা জানালার দিকে। ভারী পর্দা টেনে সরালাম। মাঠের ধারের জঙ্গলে বাহু ছড়িয়ে নাচছে গাছের ডাল। বৃষ্টির বেগ বেড়েছে আরও। হঠাৎ কারো সঙ্গে কথা বলার খুব ইচ্ছে জাগলো আমার। বাবা মা বন্ধু কিংবা অন্য কেউ। লাইব্রেরি ঘরে টেলিফোন খুঁজে দেখলাম, নেই। হল ঘরেও পেলাম না। আকস্মাৎ আতঙ্ক ভর করল আমার মনে। কুডাক ডাইছে মন। এক ছুটে বসার ঘরে ঢুকলাম। অন্ধকার দেয়াল হাতটালাম বাতির সুইচের জন্য। হঠাৎ কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম। নরম কি একটা ছুটে পালিয়ে গেল। চিৎকার করে উঠলাম। দৌড়ে চলে এলাম লাইব্রেরি ঘরে। লাল চেয়ারটাতে বসে পড়লাম। পা মুড়ে নিয়ে হাত দিয়ে ঢাকলাম মুখ। তারপর ফুপাতে শুরু করলাম। তীব্র কান্নার আওয়াজে জেগে গেলাম আমি। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ভীত চোখে তাকাই চারপাশে। এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না কোথায় আছি। তারপরে মনে পড়ে গেল সব। দোতলা থেকে ভেসে আসছে বাচ্চার কান্না। লাইব্রেরি ঘরের গ্র্যান্ডফাদার ক্লক গম্ভীর ঢং ঢং সুরে জানান দিল 12টা বেজেছে। এখন মধ্যরাত। খিদে পেয়েছে নিকোলাসের। আমার অবাক লাগলো ভেবে। ঠিক 12টার সময় খিদে পেয়ে যায় বাচ্চাটার, আর এভাবে তার স্বরে কাঁদতে থাকে। মিসেস বার্লফ তো বললেন 12টার আগেই ফিরবেন। কই, তিনি তো এখনো এলেন না। বাচ্চার কান্না তীব্রতর হলো। কানে বাড়ি খাচ্ছে দ্রিম দ্রিম। লাফ মেরে উঠে পড়লাম আমি। এক ছুটে চলে এলাম রান্নাঘরে। বাচ্চার কান্না প্রতিধ্বনিত হচ্ছে সারা বাড়িতে। সুইচ টিপে বাতি জ্বালালাম। সারা পেয়ে একটা ইঁদুর ফ্রিজের নিচে লুকিয়ে পড়ল। মাগো, কত বড় ইঁদুর! গায়ে কাটা দিল আমার। এক টানে ফ্রিজের দরজা খুললাম। ওপরের শেলফে একটা বোতল বোঝাই কালো রঙের জুস। দুধের বোতল খুঁজলাম, নেই। শেষে জুসের বোতল নিয়েই ছুটলাম সিঁড়ির দিকে। সিঁড়ি বাইছে আমি। কলজে যেন গলায় এসে ঠেকেছে। নিকোলাসের ঘরে ঢুকলাম আমি। দোলনা ধরে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। মুখ হাঁ করে কাঁদছে। আমাকে দেখে থেমে গেল কান্না। হাত বাড়ালো বোতলের দিকে। বোতলটা ওর হাতে দিলাম। দেখলাম বোতল খুলে মুখে পুরে চুক চুক করে জুস খাচ্ছে নিকোলাস। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, বাচ্চাটা তো ঠিক আছে। স্রেফ খিদে কান্নাকাটি করছিল। ঘরে 0 ওয়াটের লাল রঙের ডিম লাইট ছাড়া কিছুই জ্বলছে না। আমি সুইচ খুঁজলাম অন্য বাতিগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। আশ্চর্য, ডিম লাইট আর এয়ার কুলারের সুইচ ছাড়া আর কোনো সুইচ নেই এই ঘরে। এয়ার কুলার বন্ধ। ভাবসা গরম লাগছে। এসি ছাড়লাম, চলল না এয়ার কুলার। নষ্ট নাকি? আমি জানালার দিকে এগিয়ে গেলাম। মনে পড়ে গেল মিসেস বার্লফের সতর্কবাণী। তিনি জানালা খুলতে নিষেধ করেছেন। হয়তো বিদ্যুতের আলোয় ভয় পেয়ে জেগে যেতে পারে নিকোলাস, এই আশঙ্কায়। এখন তো জেগে আছে বাচ্চাটা। জানালার পর্দা টেনে সরিয়ে ফেললাম আমি। থেমে গেছে বৃষ্টি। আকাশের কালো মেঘ কেটে ভেসে উঠেছে পূর্ণিমার চাঁদ। রূপলি আলোর বন্যায় ভাসিয়ে দিল নিকোলাসের দোলনা।
সেই মুখে বোতল রেখে চোখ বড় বড় করে তাকালো চাঁদের দিকে। জানালা খুলতে যাচ্ছি, থমকে গেলাম অদ্ভুত একটা শব্দ শুনে। বাচ্চার মাথার পেছনে জানালায় থ্যাচ করে একটা শব্দ হয়েছে। এগিয়ে গেলাম ওইদিকে। কাঁচের গায়ে সেঁটে আছে একটা বাদুড়, তাকিয়ে রয়েছে বাচ্চাটার দিকে। ঘেন্নায় মুখ বাঁকালাম আমি, পিছিয়ে গেলাম এক কদম। আরেকটা বাদুড় এসে নামলো জানালায়। নিকোলাস হাঁ করে তাকিয়ে আছে বিকট প্রাণীগুলোর দিকে। হঠাৎ হাত থেকে বোতলটা ছুঁড়ে ফেলে দিল। ঝুঁকে গেলাম জানালার দিকে, মেঝে থেকে বোতলটা তুলে নিলাম। ঘন কয়েক ফোঁটা রস পড়েছে মেঝেতে। কালচে রঙের মতো দেখাচ্ছে, অনেকটা রক্তের মতো। গাটা কেমন রি রি করে উঠল। ঠিক তখন মুখ ফিরিয়ে তাকালো নিকোলাস। লম্বা একটানা সুরে কাঁদতে লাগলো বাচ্চাটা। হাত বাড়িয়ে দিল, কোলে নিতে বলছে। নিকোলাসের কান্নাটা ঠিক যেন মানুষের বাচ্চার মতো নয়, প্রলম্বিত ভৌতিক একটা সুর। গায়ের লোম খাড়া হয়ে গেল আমার। ওকে কোলে নেব কি নেব না দ্বিধা দ্বন্দ্বে ভুগছি। চিৎকারের মাত্রা বেড়েই চলল বাচ্চাটার। শেষে বাধ্য হয়ে ওকে কোলে নিতে হলো। সঙ্গে সঙ্গে থেমে গেল কান্না। আমার ঘাড় জড়িয়ে ধরল নিকোলাস। আমার পেছনে আবারও থ্যাচ করে শব্দ হলো। বুঝতে পারলাম আরেকটা বাদুড় এসে বসেছে জানালায়। ওদের দিকে তাকিয়ে আছে নিকোলাস। চাঁদের আলোয় চকচক করছে চোখ। ওকে কাঁধে তুলে নিলাম আমি, আদর করে চাপড়ে দিতে লাগলাম পিঠে। ওর মাথাটা ঘাড়ের পাশে এলিয়ে নিলাম। ঘুম পাড়াবার চেষ্টা করছি। টের পেলাম নিকোলাসের শরীর হঠাৎ শক্ত হয়ে উঠেছে। অদ্ভুত হিস শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। যখন ব্যাপারটা বুঝতে পারলাম আমি, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেক। চারটে ছোট দাঁত কামড়ে ধরল আমার ঘাড়। এক টানে ছিঁড়ে ফেলল জিগুলার ভেইন।